22টা বছর প্রতিনিয়ত এত চোখের জল ঝরেছে যে আজ মনের ভিতরের কষ্টটা হালকা করতে গিয়ে চোখের জলের অভাব পড়ে গেছে। এই তো একে একে সবাই শ্মশান ঘাট থেকে ফিরে এসেও 1-2 বিন্দু অশ্রুপাত করছে, তাহলে আমি কেন পারছি না? আজ তো সব থেকে আমারই বেশি কান্নার কথা ছিল। আমি যে মা, জীবনের পড়ন্ত বেলায় এসে দাঁড়িয়েছি আমি। এখন কিছু হারাবার ভয় নেই আমার, তবে একটা সময় ছিল শুধু পাওয়ার আশা আর হারাবার ভয় ছিল। আজ যে কথা অকপট স্বীকার করতে পারি বা পারবো, সেদিন কিন্তু পারিনি, কারণ দুর্বল চিত্ত আর লোভ ছিল আমার মধ্যে। হ্যাঁ, সম্মান পাওয়ার লোভ ছিল আমার। দুর্বল এখনো আমি, যতই স্বীকার করব বলি না কেন সেই অন্যায়ের স্বীকার কিন্তু আমি জনসমক্ষে করতে পারছি না। তাই তো ধুলো ভরা পুরনো খাতাটাতেই লিখতে বসেছি, যদি একটু মনের গোপন ব্যথাটা প্রকাশ করে হালকা করা যায় এই আশায়। ছোট, সম্পর্কে আমি তোর বড় যা হলেও প্রথম থেকে আজ পর্যন্ত দেখলাম তুই আমাকে তোর নিজের দিদির মতো করেই ভালোবাসিস। কিনা করেছিস তুই আমার জন্য। চাকরিতে ট্রান্সফার নিতে চাইলি না বলেই তো তোর প্রমোশন পিছিয়ে গেল। তোর এই ত্যাগ তো শুধু আমার এই অসুস্থ মেয়েটার জন্যই ছিল। আমি একা হাতে সংসার সামলাতে গিয়ে যদি মেয়ের যত্নের অবহেলা করি, তাই তো থেকে গেলি এই বাড়িটায়। যতদিন আমি মা হইনি ততদিন তুই বাপের বাড়িতে গিয়ে 2 দিনের বেশি থাকিসনি, কারণ তোর সন্তানদেরকে আমার কোলে দিয়ে রেখে আমার মা না হওয়ার যন্ত্রণাটা ভুলাতে চেষ্টা করতিস। বিয়ের 6-7 বছর পর মা না হতে পারলে একজন নারীর যে কষ্ট হয় সেটা আমাদের শাশুড়ি মা কোনোদিন বুঝেনি। 3 রাত বাজা বাজা শব্দ বলে কানের মাথা খেয়ে ফেলতো। জয়া, তুই বিয়ের 1 বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দিতেই শাশুড়ি আমাকে সকল শুভ অনুষ্ঠান থেকে ব্রাত্য করলো। একদিন শাশুড়ি মায়ের সাথে তুমুল বিবাদ বাঁধলো। আমি আত্মহত্যা চেষ্টা করতে গেছি। শাশুড়ি দেখেও বলল, মরে যাক, এই বাজা নামে আপদটা বিদায় হলে পুনরায় ছেলের বিয়ে দিয়ে শান্তি পাই। সেদিন আমি মরেই যেতাম রে জয়া। তুই তো রান্নাঘরের আগুনে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়ে দিলি। জয়া বোন আমার, তোর এই দিদি সুনন্দার কোথায় তোর কাছে কৃতজ্ঞ থাকার কথা? তা না হয়ে তোকে কেবল নিজের প্রতিদ্বন্দ্বী ভাবলো। সন্তান জন্ম দিতে পারার জন্য তুই শাশুড়ি মায়ের চোখের মণি। এটাই আমি সহ্য করতে পারলাম না। এক বাড়িতে 2টি নারীর মধ্যে এত পক্ষপাতিত্ব কেন থাকবে? আমিও তো রক্ত মাংসের মানুষ। আমার ভিতর জন্ম নিল প্রতিশোধের আগুন। তোকে শাশুড়ি মায়ের কাছে খারাপ করতে গিয়ে তোর বড় মেয়েটাকে আমি খেয়ে ফেললাম। আমি একটা রাক্ষসী। জানিস বোন, সেদিন তোর 1 বছরের মেয়ে ঝুম যখন উঠোনে রাখা জলের গামলাটায় নেমে গিয়েছিল, আমি ছাদ থেকে দেখেও দৌড়ে এসে ওঠাইনি। ভাবছি খেলছে খেলুক, আর জলে একা একা বাচ্চা কি করে এলো? অসতর্ক মা হিসাবে শাশুড়ি যাতে তোকে শিক্ষা দেয় এই অপেক্ষা করতে থাকলাম। কোথায় তোকে শাশুড়ির চোখে বিষ বানাতে চাইলাম, তা না হয়ে ঝুম জলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সত্যি বলছি বোন, আমি চাইনি তোর মেয়ের জল সমাধি হোক। না চাইলেও আমার হিংসার আগুন তোর কোল তো খালি করেছিল। ঝুম চলে যাওয়ার কয়েক মাস পরে আমি মা হতে চলেছি জানলাম, তোরাও জানলি। কিন্তু যে কথাগুলো তোরা কেউ জানিস না তা হলো, আমার মেঘা পেটে থাকতেই আমি স্বপ্ন দেখলাম ঝুম ডাকছে আমায়, মামনি আমি আসছি, একটু ধরলি না তো আমায়? এখন ধরবে দেখো। স্বপ্ন আমার সত্যি হলো। কোল আলো করে মেঘা এলো, কিন্তু খুশির পরিবেশে অমাবস্যার গ্রহণ। কিছুদিনের মধ্যেই জানতে পারলাম আমার গর্ভজাত সন্তান একা চলাফেরা কিছুই করতে পারবে না। তাকে ধরে ধরে সব করাতে হবে। মামনি তাকে বাঁচায়নি বলে অভিমানী ঝুম তার মামনির কোলে ফিরে তো এলো ঠিকই, তবে 22টা বছর শয্যাশায়ী হয়েই কাটিয়ে দিল। এই শয্যাশায়ী সন্তানকে নিয়ে 22টা বছর আরও কটু কথার ভাগী হলাম। সকলের আড়ালে কেবল চোখের জল ফেলতাম। এক মেঘার যন্ত্রণা, আর এক হলো ঝুমকে কেন বাঁচাতে যায়নি এই অপরাধ বোধে। সময় আমাকে শিক্ষা দিয়েছে, সংসার সমুদ্রে হিংসা, মনোমালিন্য, প্রতিদ্বন্দ্বী যার যতই থাক, প্রাণের বলি যেন কেউ কাউকে না দেয়। প্রাণ নেওয়ার অপরাধের শাস্তি এ জন্মেই ভুগতে হবে। কোনো মায়ের কোল ও ফুলের বাগানে কখনোই হিংসা হাতিয়ার হতে পারে না।
যতদিন বাঁচবো ততদিন আমাকে এই শূন্যকোল ও আত্মগ্লানিতেই ভুগতে হবে। আর একটা শাস্তি আমার প্রাপ্য থাকলো বোন, আমার বিদায় বেলায় যদি এই চিঠি হাতে পাস তবে আমাকে ঘৃণা করতে শিখিস। তোর চোখে যদি আমি ঘৃণার পাত্রী হতে পারি তবেই আমার সঠিক শাস্তি প্রাপ্তি হবে বোন। ইতি তোর বড়দি সুনন্দা। গল্প কিছু শাস্তি প্রাপ্য আছে। কলমে তাপসী ঘোষ।